শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনুরাধা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ শিশুর জ্বর সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। শিশুর জ্বর সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের পেডিয়াট্রিক্স এবং পেডিয়াট্রিক্স কার্ডিওলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর শুক্লা সাহা। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ভালো আছি। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, শিশুর জ্বরের কি কি চ্যালেঞ্জেস আমরা ফেস করে থাকি? ধন্যবাদ। তথ্যচিত্র থেকে আমরা জেনে এসেছি যে যদি দেহের তাপমাত্রা 100.4 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় তাহলে সেটাকে আমরা জ্বর বলছি। এটা বড়দের বেলায় এবং শিশুদের বেলায় কিন্তু একই, কিন্তু শিশুদের বেলায় আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করি। তার মধ্যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে শিশুর তাপমাত্রা মাপা। যদিও তথ্যচিত্রে বলা আছে যে যদি আমরা মুখগহ্বর অথবা পায়ুপথে রেকটাল টেম্পারেচার মাপি সেটা হচ্ছে অ্যাকিউরেট টেম্পারেচার, যেটা দুটোই শিশুদের বেলায় একেবারেই দুষ্কর। তাহলে শিশুদের তাপমাত্রা মাপতে হবে কিন্তু বগলে বা আর্মপিটে। এখানেও আরেকটা চ্যালেঞ্জ আছে, আমি বগলে মাপবো, সেখানে 1.5 মিনিট অনেক শিশুই অপেক্ষা করতে চায় না। তাহলে সেক্ষেত্রে অ্যানালগ থার্মোমিটারগুলোর চেয়ে যেগুলো আমাদের ডিজিটাল থার্মোমিটার, যেটা যখন তাপমাত্রাটা নেওয়া হয়ে যায় নিজেই অ্যালার্ম দেয়, সেগুলো শিশুদের জন্য বেশি ভালো কাজ করবে। এছাড়া শিশুদের তাপমাত্রা মাপার সময় আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে শিশু তো নিজে থেকে বলতে পারবে না যে আমার জ্বর জ্বর লাগছে, বা যে শিশু বলতে পারবে সেও তো বুঝতে পারবে না। তো শিশুদের বেলায় যদি আমরা দেখি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে অথবা মনে হয় যে না শিশুটিকে চোখটা ছলছল করছে, তখন কিন্তু আমরা অথবা নির্দিষ্ট একটা ইন্টারভেলে 4 থেকে 6 ঘন্টা পর পর জ্বরটা মেপে নিব। পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে শিশুদের বেলায় জ্বরের ওষুধ কতটুকু দিব। বড়দের বেলায় আমরা একটা 500 প্যারাসিটামল খেয়ে ফেললাম, কিন্তু শিশুদের জ্বরের ওষুধ কিন্তু ডিপেন্ড করে তার ওজনের ওপর ডোজটা। তাহলে শিশুদের জ্বরের ওষুধ দিতে হবে তার ওজন অনুযায়ী। ওজন অনুযায়ী একটা সহজ হিসাব আছে, প্রতি 8 কেজির জন্য 1 চামচ সিরাপ। তাহলে আমাদের যে প্যারাসিটামল সিরাপগুলো আছে প্রতি 8 কেজিতে 1 চামচ হলে 12 কেজিতে 1.5 চামচ, 16 কেজিতে 2 চামচ এরকম। দ্বিতীয় চ্যালেঞ্জ, অনেক সময় প্যারেন্টসরা জিজ্ঞেস করে যে মুখে ওষুধ খাওয়াবো না সাপোজিটরি দিব। এটাও ডিপেন্ড করে আসলে শিশুটির অবস্থার ওপর। যদি শিশুটি মুখে খেতে পারে এবং তাপমাত্রা 100-101 হয় সেক্ষেত্রে আমরা মুখে ওষুধ দিতে পারি, কিন্তু যদি তাপমাত্রা মেপে দেখি যে না 102 বা তার উপরে আছে সেক্ষেত্রে সাপোজিটরি ইউজ করাই ভালো। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, কতক্ষণ পরপর দিব। আমি তো জ্বরের ওষুধ দিচ্ছি কিন্তু জ্বর তো ছাড়ছেই না। আমরা সারাদিনে 4 থেকে 6 ঘন্টা পরপর 4 থেকে 6 বার সারাদিনে শিশুকে জ্বরের ওষুধ দিতে পারবো, সেটা মুখেও হতে পারে অথবা সাপোজিটরি আকারে হতে পারে। আচ্ছা ম্যাডাম, একটু জানতে চাই যে এই ক্ষেত্রে জ্বর নিয়ে যখন আসে তো প্রাথমিক চিকিৎসা হিসেবে প্যারেন্টস কি করতে পারে? প্রাথমিক চিকিৎসা হিসেবে প্রথম কথা হচ্ছে শিশুর জ্বরটা কমানো। শিশুর জ্বরে যে অস্বস্তি হচ্ছে শিশুকে জ্বর থেকে তাপমাত্রাটা কমাতে হবে। তাহলে শিশুকে জ্বরের ওষুধ দিতে হবে, যেটা আমি আগেও বলে আসলাম। জ্বরের ওষুধ দিতে হবে কিন্তু শিশুর ওজন অনুযায়ী। প্রতি 8 কেজির জন্য সিরাপ প্যারাসিটামল যেটা আছে সেটা 1 চামচ, অথবা সাপোজিটরি যেগুলো পাওয়া যায় 125 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম। একইভাবে 8 কেজির জন্য সাপোজিটরি 125, 16 কেজি হলে 250। এভাবে একটু ডোজটা হিসাব করে নিতে হবে। অথবা যদি শিশুর রিসেন্ট কোনো প্রেসক্রিপশন থাকে ডাক্তার দেখানো, সেটা অনুযায়ী জ্বরের ওষুধ দেওয়া যেতে পারে। অনেকেই জিজ্ঞেস করে জ্বরের ওষুধ কি খালি পেটে দেওয়া যাবে কিনা। দেওয়া যাবে, কারণ হচ্ছে শিশুটির যখন জ্বর থাকবে তখন যদি আমি ওকে কোনো খাবার অফার করি সে স্বভাবতই খাবারটা নিতে চাইবে না। আমি জোর করে খাবার খাওয়ালাম তারপর জ্বরের ওষুধ খাওয়ালাম, দুটোই বমি করে দিল, ডাবল লস হলো। সুতরাং শিশুকে খালি পেটেও জ্বরের ওষুধ দেওয়া যাবে। জ্বরটা যখন কমে যাবে তখন যদি তাকে আমি কিছু খাবার অফার করি বরং তখন সে খাবারটা নিবে। আর অবশ্যই শিশুকে সাথে আমরা যেটাকে কুসুম গরম পানি বলি বা ঈষদ উষ্ণ গরম পানি, যেটা গরমও না ঠান্ডাও না, সেটাতে একটা তোয়ালে অথবা ন্যাকড়া ভিজিয়ে পুরো গা স্পঞ্জ করে দিতে হবে মাথা থেকে পা পর্যন্ত। শিশুকে একটি হালকা জামা কাপড় পরাতে হবে এবং রুমের ফ্যান অথবা এসি চালিয়ে রাখতে হবে, কারণ তাপমাত্রার ধর্মই হচ্ছে অধিক তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে। আমি যদি রুম টেম্পারেচারে 38 করে রাখি তাহলে কিন্তু শিশুটিকে আমি যতই জ্বরের ওষুধ দেই না কেন ওর বডি টেম্পারেচার কমবে না।
আর শিশুটিকে লিকুইড খাবার অফার করতে হবে যখন তার জ্বরটা কমে যাবে। এটুকু হচ্ছে প্রথমে প্রাথমিক চিকিৎসা, যেটা বাসায় শিশুর জ্বর আসলে শুরু করতে হবে। আচ্ছা, শুরুতেই কি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? না, শিশুর আমরা তথ্যচিত্র থেকেও দেখে এসেছি শিশুর জ্বর কিন্তু আসলে কোনো একটা রোগের বা অসুখের লক্ষণ বা উপসর্গ মাত্র। সুতরাং শুরুতেই আতঙ্কিত হবার কিছু নেই। আতঙ্কিত হলে বরং আরও আমি প্রাথমিক চিকিৎসাগুলোও ঠিক মতো দিতে পারবো না। সুতরাং আতঙ্কিত না হয়ে প্রথমে প্রাথমিক চিকিৎসাগুলো বাসায় এনশিওর করতে হবে। আচ্ছা, এরপরে ম্যাডাম যদি জ্বর অনেক দিন কন্টিনিউ হয় তো কতদিন পর্যন্ত আর কি আমরা ওয়েট করব বাসায় আর কি ট্রিটমেন্টের জন্য? ধন্যবাদ। এখানে বলি যে আমরা যে প্রথম দিনটা কিন্তু জ্বরটা আসলে অল্প অল্প থাকে, 100, 101। দ্বিতীয় তৃতীয় দিনে গিয়ে জ্বরটা অনেক বেড়ে যায়, তখন বাবা মা অনেক সময় ভয় পেয়ে যায় যে আমি 4 ঘন্টা পর পর জ্বরের ওষুধ দিচ্ছি, সাপোজিটরি দিচ্ছি, কিন্তু জ্বরটা কিছুতেই ছাড়ছে না। তো 3 দিন পর থেকে সাধারণত জ্বরটা কমতে থাকে, যেগুলো মেজরিটি সেলফ লিমিটিং ভাইরাল ফিভার। তো আমরা বলি যে 3 দিন পর্যন্ত বাসায় প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজার্ভ করা যেতে পারে। এর মধ্যে দেখতে হবে শিশুটি মোটামুটি প্লেফুল আছে কিনা, অ্যাক্টিভিটি কেমন, খাওয়া দাওয়া করছে কিনা। এখন একটা শিশুর জ্বর, সে তো 100% খাবে না, আগে যা খেত তার 60% খাচ্ছে কিনা, 70% খাচ্ছে কিনা, এবং শিশুটির ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, প্রস্রাব ঠিক মতো করছে কিনা। তাহলে আমরা 3 দিন পর্যন্ত অপেক্ষা করব। তবে এই 3 দিনের মধ্যে যদি শিশুর জ্বরের পাশাপাশি অন্য কোনো লক্ষণ দেখা দেয়, যেমন শিশুটির শ্বাসকষ্ট দেখা দেয়, অথবা যদি শিশুটির গায়ে জ্বরের সাথে কোনো র্যাশ দেখা দেয়, বা শিশুটির কোনো খিঁচুনি দেখা দেয়, পেটে ব্যথা, বা বমি করছে ঘন্টায় 3 বার বা তার অধিক, যা খাওয়াচ্ছে তাই বমি করে দিচ্ছে, বা পেশাবের পরিমাণটা আগের চেয়ে কমে গেছে, পরিমাণেও কমে গেছে এবং অনেকক্ষণ থেকে পেশাব করছে না, বা শিশুর পাতলা পায়খানা শুরু হয়েছে, এই লক্ষণগুলো দেখা গেলে কিন্তু আমরা 3 দিন পর্যন্ত অপেক্ষা করব না, তার আগেই শিশু চিকিৎসকের শরণাপন্ন হব। আচ্ছা, তাহলে ম্যাডাম আমরা বলতে পারি যে এইসব ডেঞ্জার সাইন যদি আমি জ্বরের সাথে পাই তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা আগেই করতে হবে। আচ্ছা, এই যে এখন যে সিজনটা যাচ্ছে, এখন তো খুব জ্বর নিয়ে শিশুরা আপনাদের কাছে আউটডোরে আসছে, এখন কি কি জ্বরের কারণ আপনারা পাচ্ছেন? খুব সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা ICDDRB বা কলেরা হাসপাতাল নামে আমরা যাদেরকে চিনি, ওরা একটা গবেষণা তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে এপ্রিল টু সেপ্টেম্বর হচ্ছে ফ্লুর সবচেয়ে পিক সিজন। তো এখন আমরা যে জ্বরগুলো পাচ্ছি এখানে বেশিরভাগই কিন্তু সেলফ লিমিটিং, যেটা নিজে নিজে ভালো হয়ে যায়, ভাইরাল ফিভার, এবং সেটার বেশিরভাগ কারণই কিন্তু ফ্লু, ইনফ্লুয়েঞ্জা যেটাকে আমরা বলি, ইনফ্লুয়েঞ্জা টাইপ A অথবা B, এটা হচ্ছে মেজরিটি। এছাড়াও জ্বরের আরও কিছু কারণ থাকে। ওই যে বললাম, যখন 3 দিন পর শিশুটি অন্য কোনো লক্ষণ নিয়ে বা ডেঞ্জার সাইন নিয়ে আবার চিকিৎসকের কাছে আসবে, তখন কিন্তু তিনি চিন্তা করবেন এই জ্বরের ভাইরাল ফিভার ছাড়াও অন্য কোনো কারণ হতে পারে। সেই কারণগুলো কি কি হতে পারে? চিকিৎসক কেয়ারফুল একটা হিস্ট্রি নেবেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বাচ্চাটিকে, তখন তিনি ফোকাস আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে শিশুটির কি ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়ার মতো মনে হচ্ছে, বা শিশুটির কি প্রস্রাবে কোনো জ্বালাপোড়া আছে, বা প্রস্রাব করতে ইউরিনারি ইনফেকশন কিনা, বা যদি শিশুটির জ্বরের সাথে খিঁচুনি থাকে সেটি ব্রেইনের কোনো মারাত্মক ইনফেকশন কিনা, এরকম, বা শিশুটির যদি জ্বরের সাথে পেটে ব্যথা, সাথে বমি, আমরা আরেকটা জিনিস বলি জিহ্বাটা সাদা হয়ে আছে কিনা, বা অনেক বমি করছে কিনা, এগুলো কিন্তু তখন আমরা চিন্তা করব টাইফয়েডের কোনো লক্ষণ আছে কিনা। তো এই জিনিসগুলো আমরা তখন চিন্তা করব শিশুটিকে দেখে। তবে এখনকার সময় কিন্তু মেজরিটি জ্বরই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাস ছাড়াও আরও কিছু ভাইরাস আছে, যেমন রাইনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস। তো যে শিশুগুলো খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো আমাদের হসপিটালে রেসপিরেটরি প্যানেল করা হয়। রেসপিরেটরি প্যানেল মানে হচ্ছে আমরা ন্যাজোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিয়ে সেখানে অনেকগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে দেখতে পারি। তো সেখানে কিন্তু বেশিরভাগই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এছাড়াও রাইনো ভাইরাস আসছে, আর এটা PCR এর মাধ্যমে করা হয়, সুতরাং এটা খুবই সেন্সিটিভ। সুতরাং এই মুহূর্তে যে জ্বরটা আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই ঘরে ঘরে বাচ্চাদের, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ভাইরাল ফিভার। আচ্ছা, আমরা আরেকটু বিস্তর আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছে, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আমার নাম শাহিন আহমেদ, আমি পাবনা থেকে বলছি। আমার ছেলের
অটোমেটিক গাটা একটু গরম হয়ে থাকে, জ্বর জ্বর সবসময়, বিশেষ করে মানে গাটা গরম। রক্তটা মানে চেক করতে হবে জানি না, আমি কোনো ডাক্তার কাছে নিয়ে যাই নাই। আপনি কিছু জিজ্ঞাসা করবেন? কতদিন থেকে জ্বর? এই মোটামুটি 2-2.5 মাস এরকম হবে। জ্বরটা কি প্রতিদিনই থাকে? মাঝে মধ্যে, বিশেষ করে প্রতিদিনই। আচ্ছা, সে জ্বরের সাথে আর কোন উপসর্গ আছে বাচ্চাটির? জ্বরের সাথে মাঝে মধ্যে একটু বমি করে হালকা করে। বাচ্চার বয়স কত? এই 5 বছর 4 মাস এরকম। ওকে, আপনি যেহেতু পাবনা থেকে বলছেন, সেক্ষেত্রে প্রথম কাজটি হবে হচ্ছে আপনার শিশুর জ্বরটি আপনি সারাদিনে টেম্পারেচারটা মাপার চেষ্টা করবেন, রেকর্ড করবেন। আপনি একটা কাগজে লিখে রাখবেন যে আজ ডেট দিয়ে, একটা কলামে আপনি ডেট লিখবেন, আরেকটা কলামে আপনি টাইম লিখবেন, 8টা 2টা 10টা বা 8টা 2টা 9টা। ঠিক আছে, আসলেই কি জ্বর কিনা প্রথমে সেটা দেখতে হবে, যে টেম্পারেচারটা কি 98 99 আপনার কাছে জ্বর জ্বর মনে হচ্ছে, নাকি আসলে জ্বরের তাপমাত্রাটা 100-র উপরে বা 38 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আছে। এখন আসলে ওয়েদারের টেম্পারেচারটাই এত বেশি, আপনি হাত দিয়ে দেখলে অনেক সময়ই বাচ্চার জ্বর জ্বর মনে হবে, কিন্তু হয়তোবা থার্মোমিটারে মাপলে আপনি দেখবেন যে টেম্পারেচারটা 99 হয়ে আছে, 100-এ ক্রস করেনি। সুতরাং আপনি একটা রেকর্ডেড টেম্পারেচার নিয়ে আপনার কাছাকাছি যিনি শিশু বিশেষজ্ঞ আছে তার সঙ্গে দেখা করবেন। ধন্যবাদ দর্শক আমাদেরকে কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আলোচনা করছিলাম যে এখন আউটডোরে ফ্লুয়ের বাচ্চারা বেশি আর কি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সিজনে যে ফ্লুটা হচ্ছে এটার কি কোনো বিশেষত্ব আছে? আছে, কারণ হচ্ছে ফ্লু বলতে আমরা প্রথমে বুঝি যে ফ্লু সিমটম থাকে, তো এবারে কিন্তু বাচ্চারা খুব ফ্লু সিমটম নিয়ে আসছে সেরকম না, সরাসরি জ্বর নিয়ে আসছে, এবং সেই জ্বরের তীব্রতাটাও খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে ইউজুয়ালি কিন্তু যে কোনো ভাইরাল ফিভারের প্যাটার্ন হচ্ছে ডে 1 ডে 2-তে অল্প অল্প জ্বর থাকে, 100 101, তারপর আস্তে আস্তে গিয়ে জ্বরটা বাড়ে 102 103। এই পর্যন্তও কিন্তু আসলে প্যারেন্টস বাসায় প্রাথমিক কেয়ার দিয়ে অপেক্ষা করে 103 104, কিন্তু আবার প্যারেন্টস প্রথমে এসেই বলছে যে ম্যাডাম বাড়িতে জ্বরটা মাপলে আর্ম পিঠে বা বগলে 105 পাচ্ছি, তাহলে 105-এর সাথে এক যোগ করলে 106, যেটা দেখলে আসলেই প্যারেন্টস ভয় পেয়ে যাচ্ছে। এবারের জ্বরের এই বিশেষত্ব হচ্ছে সবাই এরকম 104 105 106 জ্বর নিয়ে আসছে, হাই গ্রেড ফিভার, একদম হাই গ্রেড ফিভার, যেটা আসলে ভয় পাওয়ার মতোই। আবার দ্বিতীয় কথা হচ্ছে ইউজুয়ালি ফ্লু সিমটমে সবাই চিন্তা করে যে একটু নাক দিয়ে পানি পড়া বা কাশি থাকবে, এবার কিন্তু খুব যে নাক দিয়ে পানি পড়া এরকম সিমটম নিয়ে আসছে তা না, তবে কারো কারো ক্ষেত্রে কাশি থাকছে, এবং একই পরিবারের অনেকেরই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একজন আক্রান্ত হয়ে ভালো হচ্ছে, তারপর আরেকজন হচ্ছে। এইসব ক্ষেত্রে ম্যাডাম কখন টেস্ট করার প্রয়োজন মানে পড়ে বলে আপনি মনে করেন? 3 দিন পর্যন্ত আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় ওয়েট অ্যান্ড ওয়াচ করতে বলি, যে আপনি প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে অপেক্ষা করেন। এক্সপেক্টেড যে 3 দিন পর থেকে জ্বরটা কমা শুরু করবে, কিন্তু 3 দিন পরেও যদি জ্বরটা একই রকম তাপমাত্রায় থাকে তখন কিন্তু আসলে প্যারেন্টস চিন্তিত হয়ে চলে আসে ডাক্তারের চেম্বারে। তো ডাক্তার প্রথমে হিস্ট্রি নেন, তারপর বাচ্চাটাকে এক্সামিন করে দেখেন, এক্সামিন করে উনি যদি কোনো ফোকাস আইডেন্টিফাই করতে পারে যে ওনার মনে হচ্ছে ফুসফুসে সংক্রমণ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু উনি টেস্টে যাবেন যে কোনো নিউমোনিয়া আছে কিনা। একটা চেস্ট এক্সরে করলে সেটা বোঝা যাবে, বুকের একটা এক্সরে করলে, বা সিমটম শুনে এবং এক্সামিন করে যদি তার কাছে মনে হয় যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে উনি ইউরিন একটা টেস্ট করে দেখতে পারেন। আবার কখনো মনে হতে পারে যে না, সেরকম কোনো ভয়ের কিছু নেই, সেক্ষেত্রে প্যারেন্টসকে কাউন্সেলিং করা, এখানে কাউন্সেলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ভয়ের কিছু নেই, মনে হচ্ছে এটা এই সময়ের ভাইরাল ফিভার, বাড়িতে গিয়ে আরও 2টা দিন অপেক্ষা করুন, যদি 5 দিন পরও জ্বরটা একই রকম থাকে সেক্ষেত্রে আবার চলে আসতে হবে। আর যদি 3 দিনের মধ্যে বাচ্চাটিকে দেখে মনে হয় যে না, বাচ্চাটা খুব সিক লুকিং, বাচ্চাটা দেখতে পানি শূন্যতা আছে, পেটে ব্যথা আছে, সেক্ষেত্রে কিন্তু তখনই আমরা কিছু রুটিন ব্লাড টেস্ট করি। রুটিন ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু অনেকগুলো জিনিস বোঝা যায়। এছাড়া আসলে যেহেতু হাই ফিভার, অনেক সময় প্যারেন্টস নিজে থেকেই বলে, আবার অনেক সময় ডক্টরও বলে নেন যে যদিও এটা ডেঙ্গির সময় না, তারপরও যেহেতু আমি ব্লাড টেস্ট করছি এবং ডেঙ্গির টেস্টটা খুবই একটা চিপেস্ট টেস্ট, একটা NS1 করে নেওয়াই ভালো, তবে ডেঙ্গি কিন্তু নেগেটিভ আসছে, ডেঙ্গি না এই সময়। এই জ্বরটা আসলে মেজরিটির ক্ষেত্রেই ভাইরাল ফিভার, বাকি ক্ষেত্রে অনেক সময় অন্য কারণগুলো পাওয়া যায়।
আচ্ছা, যেটা বলছিলেন ভাইরাল ফিভারের কথা, সেটা তো সেলফ লিমিটিং বা সেলফ রিজলভিং টু সাম এক্সটেন্ট, কিন্তু অনেক সময় দেখা যায় যে জ্বরটা 3 দিন 5 দিনও কন্টিনিউ করছে। সেক্ষেত্রে হসপিটাল অ্যাডমিশনের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে বলে আপনি মনে করেন যে এখন বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করাটা ইটস আ নিড? ধন্যবাদ। এইবারের যে জ্বরগুলো বললাম, যেমন হাই ফিভারে প্রথম কথা হচ্ছে জ্বরের সময় কিন্তু কিছু ইনসেন্সিবল লস হয়। তাপমাত্রাটা শরীর থেকে বের হবে কিভাবে, স্কিন থেকে লস হবে, এর মধ্যে বাচ্চাটা কিছু খেতে পারছে না, তার উপর যদি বমি থাকে শিশুটির পানি শূন্যতা দেখা দেয়। সুতরাং যদি একটি শিশু ভাইরাল ফিভার নিয়ে আসলো, আমার কাছে মনে হচ্ছে ভাইরাল ফিভার, কিন্তু শিশুটির পানি শূন্যতা আছে, এদিকে সে বমি করছে, সুতরাং মুখে খাইয়ে তো সেটা পূরণ করা সম্ভব না, তখন কিন্তু শিশুটিকে ভর্তি করার প্রয়োজন পড়ে। এছাড়া ফ্লুইড দেওয়ার জন্য, কারণ তার আগের যে পানি শূন্যতা এবং অনগোয়িং যে তার নিড, প্রতিদিনের যে তার পানির নিড এবং পুষ্টির যে চাহিদা, সেটা ফিল আপ করার জন্য তখন তাকে ভর্তির প্রয়োজন পড়ে। অথবা যদি মনে হয় যে শিশুটির কোনো বিপদ চিহ্ন আছে, শিশুটি জ্বরের সাথে খিঁচুনি নিয়ে এসছে, অথবা শিশুটির শ্বাসের গতি দ্রুত আছে, অথবা শিশুটি অত্যন্ত অসুস্থ দেখেই মনে হচ্ছে যে একদম, লাস্ট আমি একটা বাচ্চাকে দেখলাম, বাচ্চাটা এত অসুস্থ যে সে এক্সামিনেশন টেবিল থেকে উঠতেই পারছে না, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সিভিয়ার প্রোস্টেশন বা সিভিয়ার উইকনেস। সেই বাচ্চাটিকে কিন্তু তখন ভর্তি করতে হবে। বা পেটে ব্যথা আছে, বা পেশাব অনেকক্ষণ ধরে করছে না, 8 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেছে, কোনো ইউরিন আউটপুট নাই, এই বাচ্চাগুলোকে তখন ভর্তির দরকার হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রিশন এবং হাইড্রেশন মেনটেন করার জন্য। আর যদি কোনো ফোকাস থাকে এবং সেই সাথে শিশুটির বেশ সিক লুকিং থাকে, নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা টাইফয়েড ফিভার, এগুলো তো ব্যাকটেরিয়াল সংক্রমণ, এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে। বা নিউমোনিয়াতে যদি রক্তে অক্সিজেনের স্বল্পতা থাকে তখন তাকে অক্সিজেন দিতে হবে। সুতরাং এই বাচ্চাগুলোকে কিন্তু তখন ভর্তি করেই চিকিৎসা করতে হবে। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই, এই যে ভাইরাল ফিভার, অনেক প্যারেন্টসেরই একটা কনসার্ন থাকে যে 1 দিন 2 দিন ভাইরাল ফিভার হচ্ছে, মানে ওয়েট করার মতো পেশেন্স তাদের নাই, তো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার জন্য হয়তো বা তারাই একটু এক্সাইটেড থাকে। সেক্ষেত্রে আপনি কি বলতে চান এই ব্যাপারটাতে? কাউন্সেলিং, প্রত্যেকটা স্টেপে কাউন্সেলিং খুব জরুরি। যখন অনেক বাচ্চা কিন্তু প্রথম 2 দিন 3 দিনেও চলে আসে, তো তাকে বলতে হবে যে আমরা আসলে মনে করছি এটা ভাইরাল ফিভার, তেমন গুরুতর কিছু মনে হচ্ছে না, ভয়ের কিছু নাই মা, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা কন্টিনিউ করেন, যদি এই বিপদচিহ্নগুলো দেখেন তাহলে চলে আসবেন। 3 দিন পর তিনি যখন আসলেন, আবার আমার কাছে মনে হলো আমি তেমন কোনো ফোকাস খুঁজে পাইনি, ভাইরাল ফিভারই মনে হচ্ছে, সেক্ষেত্রেও তখন আবার সেই কাউন্সেলিং যে মা এখনও তেমন ভয়ের কিছু নাই, শিশুটি মোটামুটি খাচ্ছে, প্লেফুল আছে, ইউরিন পাস করছে, দিজ আর গুড সাইন, বাড়ি গিয়ে আরও 2টা দিন অপেক্ষা করি আমরা, সাধারণত 5th ডে থেকে আশা করছি জ্বরটা কমে যাবে। যদি 5ম দিন থেকেও জ্বরটা না কমে তাহলে আবার একটু কষ্ট করে আসতে হবে। উনি যখন আবার আসলেন তখন ওনাকে আবার বুঝাতে হবে যে এখন আমি মনে করছি কি, আমি কি ফার্দার ইভালুয়েশন ব্লাড টেস্টে যাব, যদি ব্লাড টেস্টের রিপোর্টে কোনো খারাপ কিছু দেখি বা আমি কোনো ফোকাস আইডেন্টিফাই করি, তখন আমি বলবো যে এবার আমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে চাই, আমি এই চিন্তা করছি, এই চিন্তা করে এই টেস্ট করতে চাচ্ছি এবং এই জন্য অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে চাচ্ছি। প্রত্যেকটা স্টেপে যদি আমরা প্যারেন্টসকে একটু বুঝিয়ে বলি তাহলে কিন্তু সেই ধোঁয়াশাটার মধ্যে থাকে না যে আসলে আমি কি করছি আর কি বলছি উনি বুঝতে পারছে না। কোথায় আমি বলছি যে ভয়ের কিছু নেই, আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে অপেক্ষা করেন, আবার কোথায় বাড়ি থেকে যখন আসলো তখন বোঝাতে হবে যে না, এখানে আর এখন অপেক্ষা করার কোনো সুযোগ নেই, আমাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক স্টার্ট না করাই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমরা খুব কমনলি সমাজে আর কি দেখতে পাই, ছোট বাচ্চারা যারা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করছে, তো তাদের ক্ষেত্রে অনেক সময় মানে অনেকের আর কি স্পেশালি পেরিফেরির দিকে এরকম চিন্তা থাকে যে না জ্বর হয়েছে বা এরকম পাতলা পায়খানা হচ্ছে, তো এখন মনে হয় ব্রেস্ট ফিডিং করানো যাবে না সাথে, তো এই ব্যাপারে আপনি একটু কি বলতে চান? তখন আরও ঘন ঘন ব্রেস্ট ফিডিং করাতে হবে। তখন মাকে বলতে হবে যে কারণ ব্রেস্ট ফিডিং করলে বাচ্চাটা তো পানি পাচ্ছে, সবই পাচ্ছে, এবং তখন মাকে বলতে হবে মা আপনি বেশি করে পানি খাবেন, বেশি করে পানি খাবেন এবং খাবার খাবেন যাতে বাচ্চাটা ব্রেস্ট ফিডিং বারবার করতে পারে, এবং ওকে আগে আপনি যতবার ব্রেস্ট ফিডিং করাতেন তার চেয়ে বেশি বারবার ব্রেস্ট ফিডিং করাবেন, কারণ ওটা থেকে ওর পানির শূন্যতা পূরণ হবে। হ্যাঁ, আমরা 2টা ইম্পর্টেন্ট টপিক আর কি জানতে পারলাম, একটা হচ্ছে কাউন্সেলিং পার্টটা আর হচ্ছে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করা যাবে জ্বর থাকলেও। আচ্ছা, এখন কি ডেঙ্গুর কোনো পেশেন্ট বা আপনারা কি পাচ্ছেন বাচ্চাদের মধ্যে? না, সেরকম না, কিন্তু করা হচ্ছে কিন্তু ডেঙ্গি টেস্ট, কারণ হচ্ছে জনগণের প্যারেন্টসের মধ্যে আসলে ডেঙ্গি নিয়ে একটা আতঙ্ক থাকে,
এরা অন্য কিছু ভয় না পেলেও, এটা আমার বেলায়ও আছে, ডেঙ্গি একটা আতঙ্ক। সুতরাং ডেঙ্গি টেস্ট করা হচ্ছে ঠিকই, কিন্তু ডেঙ্গি যে পাওয়া যাচ্ছে তা কিন্তু না। আচ্ছা, একটু পিছনে একটু আসতে চাই। আমরা ডেঞ্জার সাইন নিয়ে কথা বলছিলাম, তো সেক্ষেত্রে যে ইউরিনারি আউটপুট এটা কতটা ইম্পর্টেন্ট বাচ্চার ক্ষেত্রে? অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একটা বাচ্চা ইউরিন করছে মানে হচ্ছে তার পুরো বডিতে ব্লাড সার্কুলেটরি যে সিস্টেমটা সেটা চালু আছে। তার মানে ব্লাড সার্কুলেশন এখনো আমাদের দেহে যে ছাকনি যেটা কিডনিকে সাপ্লাই দিচ্ছে, এগুলো হচ্ছে ভাইটাল অর্গান। কিডনিকে সাপ্লাই দিচ্ছে মানে সে ইউরিন করছে মানে তার বডিতে এখনো হোমিওস্ট্যাসিস বা অ্যাডাপ্টেশন যে মেকানিজম সেটা চালু আছে। সুতরাং ইউরিন করছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট। যদি সে ইউরিন বন্ধ করে দেয় অনেকক্ষণ, 8 ঘন্টা, বা ইউরিন পরিমাণে কমে যায়, তখন বুঝতে হবে শিশুটির শরীরে অলরেডি পানি শূন্যতা দেখা দিয়েছে। সুতরাং অলরেডি যে পানি শূন্যতা এবং তার প্রতিদিনের যে নিড, এটা পূরণ করার জন্য কিন্তু তখন তাকে ভর্তি করার প্রয়োজন হয়। আচ্ছা, আপনি কিছু অ্যাসোসিয়েটেড ডেঞ্জার সাইনের কথা বলেছিলেন যে আমরা 3 দিন পর্যন্ত ওয়েট করব, এরপরে যদি কোনো অ্যাসোসিয়েটেড ফিচার্স থাকে তাহলে আমরা ডক্টরের সাথে কনসাল্ট করব। তার মধ্যে একটা আপনি বলেছেন র্যাশের কথা, তো একটু জানতে চাই বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন ডিজিজে এরকম র্যাশ আমরা পেতে পারি? ধন্যবাদ। বাচ্চাদের জন্য জ্বরের সাথে র্যাশের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, তবে এটা ডিপেন্ড করে হচ্ছে বয়সের ভেদে, যে কোন বয়সে কোনটা। তারপরেও আমি যদি সহজভাবে বলি, হামের বাচ্চাদের জ্বরের সাথে র্যাশ হতে পারে। হামের বাচ্চার র্যাশ সাধারণত ডে 3 ডে 4 গিয়ে আসে এবং শুরু হয় মুখ কানের পেছন থেকে এবং আস্তে আস্তে এটা পায়ের দিকে যায়। হামের বাচ্চার সাথে কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং নাক দিয়ে পানি পড়া, এই লক্ষণগুলো থাকে এবং হামের বাচ্চা প্রচণ্ড টক্সিক থাকে দেখতে। রুবেলা সংক্রমণেও জ্বরের সাথে কিন্তু র্যাশ হতে পারে। কিছুদিন আগে আরেকটা ভাইরাল সংক্রমণ ছিল, আমরা অনেকেই সেটার নাম শুনেছি, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। তো হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটা নামই বলা আছে, ওটাতেও কিন্তু জ্বরের সাথে র্যাশ হতে পারে। এটাও একটি ভাইরাল ডিজিজ, কিন্তু এটা কক্সাকি ভাইরাস দিয়ে হয়। মুখে র্যাশ হয়, হ্যান্ড, ফুট এবং সাধারণত বাচ্চাদের পায়ুপথে র্যাশ থাকে। এছাড়াও আরও কিছু র্যাশের কারণ থাকে, যেমন হচ্ছে আমরা বলি যে চিকেন পক্সেও কিন্তু জ্বরের সাথে র্যাশ থাকে। চিকেন পক্সের র্যাশটা একই সাথে, ইউজুয়ালি চিকেন পক্সের র্যাশ ডে 1 ফিভারেই চলে আসে এবং দেহে বিভিন্ন ধরনের র্যাশ একই সময় থাকে। তবে ক্লাসিক্যাল র্যাশ হচ্ছে যেটা আমরা ভেসিক্যাল বলি, যেটা ভিতরে পানি থাকে, চিকেন পক্সের র্যাশ থাকতে পারে। এছাড়া আরও কিছু গুরুতর কারণ আছে যেগুলোতে শিশুদের জ্বরের সাথে র্যাশ থাকে। তার মধ্যে একটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ বলে, যেটা জ্বরের 5 দিন পার হয়ে গেলে যদি র্যাশ থাকে এবং তার সাথে আরও কিছু লক্ষণ থাকে, তাহলে এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং এটা কিন্তু একটা মারাত্মক ডায়াগনোসিস, যেটা থেকে বাচ্চাদের হার্টের অসুখ হতে পারে। সুতরাং কাওয়াসাকি ডিজিজ, আরও কিছু ভাইরাল সংক্রমণ যেমন এপস্টেইন বার ভাইরাস, এটাতেও র্যাশ হতে পারে। এগুলোতে সাধারণত বাচ্চারা, আরেকটা আছে রোজিওলা ইনফ্যান্টাম বলে, এইটাতে সাধারণত বাচ্চারা অনেক জ্বরের সাথে, ইউজুয়ালি 1 বছরের নিচের বাচ্চারা জ্বরের সাথে র্যাশ এবং পরবর্তীতে খিঁচুনি নিয়ে প্রেজেন্ট করে। তো এগুলোই মোটামুটি জ্বরের সাথে র্যাশ নিয়ে প্রেজেন্ট করে। আচ্ছা, তাছাড়া ডেঙ্গির র্যাশ তো আমরা জানি, তবে এই মুহূর্তে ডেঙ্গি সংক্রমণ না। এখন জানতে চাই আপনার কাছে একটু যে বাচ্চাদের তো ডায়রিয়া ইটস এ ভেরি কমন ফেনোমেনা, এটার সাথে আপনি এই জ্বর বা র্যাশকে একটু অ্যাসোসিয়েট করে কি বলতে চান? এই সময় যখন ভাইরাল সংক্রমণ হয় আবহাওয়া পরিবর্তনের সময়গুলোতে, তখন কিন্তু শিশুদের ডায়রিয়াও হয় এবং শিশুদের ডায়রিয়ার সাথেও কিন্তু জ্বর থাকে, জ্বর, বমি এবং পাতলা পায়খানা। তো এটা নিয়েও অনেক শিশু আসে। এখানেও বলে রাখা ভালো, এখানেও আমরা রোটা ভাইরাসের নাম শুনেছি, তো এখানেও রোটা ভাইরাল ডায়রিয়ার একটা সংক্রমণ তো আছেই। তো শিশুটি যখন ডায়রিয়া নিয়ে চেম্বারে আসে, তখন প্রথমেই দেখতে হবে যে শিশুটি প্লেফুল কিনা, শিশুটি লাস্ট ইউরিন করেছে কখন, কোনো অনগোয়িং পানি শূন্যতা তার আছে কিনা। যদি না থাকে, সেক্ষেত্রে আবারও সেই কাউন্সেলিং, যে আমরা 3 থেকে 5 দিন পর্যন্ত অপেক্ষা করব, সাপোর্টিভ, বাড়িতে গিয়ে খাবার স্যালাইন দিতে হবে। যদি বমি থাকে, সেক্ষেত্রে আমরা বাচ্চাটিকে বমির ওষুধ দিব, জ্বরের জন্য জ্বরের ওষুধ দিব এবং বলে দিব এটা ভালো হতে 3 থেকে 5 দিন, কখনো কখনো 7 দিনও সময় লাগতে পারে। আপনার কাজ হচ্ছে বাড়িতে গিয়ে বাচ্চাটিকে খাবার স্যালাইন খাওয়ানো এবং খাবার স্যালাইন অবশ্যই নির্দিষ্ট নিয়মে বানাবেন। আমি বলে দিই যে আপনি 500 ml একটা পানির বোতল কিনে প্রথম স্যালাইনটা ওইটাতে বানাবেন, তাহলে পরিমাণটা ঠিক হবে। আর কতটুকু খাওয়াতে হবে সেটাও বলে দিতে হবে প্রত্যেকবার পায়খানার পর। এখানেও একটা ডেঞ্জার সাইন আছে। এখানে ডেঞ্জার সাইনটা হচ্ছে
একইভাবে যদি শিশুটি নেতিয়ে পড়ে, শিশুটি অনেকক্ষণ পেশাব না করে এবং শিশুটির যদি কোনো কারণে খালি চোখে স্টুলের সাথে পায়খানার সাথে ব্লাড দেখা যায়, তাহলে অবশ্যই আবার ডাক্তারের কাছে আসতে হবে। যদি স্টুলের খালি চোখে ব্লাড দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই শিশুটির স্টুল পরীক্ষা করে তাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। এবং যদি পানি শূন্যতা নিয়ে আসে, তাহলে সেই পানি শূন্যতা কারেকশনের জন্য তাকে ভর্তি করতে হবে। তবে এক্ষেত্রেও বলে রাখা ভালো, এখানেও কিন্তু মেজরিটি ডায়রিয়া আসলে ভাইরাল ডায়রিয়া, যেগুলো সেলফ লিমিটিং। এখানেও কাউন্সেলিং 3 থেকে 5 দিন থাকবে, কোনো কোনো ক্ষেত্রে 7 দিনও থাকতে পারে। এর মধ্যে আপনার কাজ হচ্ছে বাচ্চাটিকে খাবার স্যালাইন দেয়া, জ্বরের ওষুধ দেয়া এবং ওর ইউরিন আউটপুট খেয়াল রাখা। আচ্ছা, আরেকটা ডেঞ্জার সাইন নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, যে খিঁচু নিয়ে কথা বলছিলেন, যেটাকে আমরা কনভালশন বলে থাকি। এটার সাথে ফিভারের অ্যাসোসিয়েশনটা কিরকম, বা কোন কোন ডিজিজে এটা হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে সিজার হচ্ছে একটা ডেঞ্জার সাইন। আমি একদিন একটা বাচ্চাকে দেখলাম, ওই দিনই বাচ্চাটার জ্বর, বাচ্চাটা তখনও খেলছে চেম্বারে। তা আমি ওকে জ্বরের প্রাথমিক চিকিৎসা দিয়ে মাকে কাউন্সেলিং করে বাড়ি পাঠিয়ে দিলাম। ওই দিন ভোর রাতের দিকেই বাচ্চাটি খিঁচুনি নিয়ে জ্বরের সাথে ইমার্জেন্সি হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। সুতরাং এখানে প্রথম কথা হচ্ছে খিঁচুনি একটা ডেঞ্জার সাইন। সুতরাং খিঁচুনির সময় অবশ্যই জ্বরের সাথে যে খিঁচুনি, সেটা নিয়ে নিকটস্থ হাসপাতালের ইমার্জেন্সিতে আসতে হবে। এখন জ্বরের সাথে খিঁচুনির এইটাতে 2টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত অনেক শিশুরই জ্বরের সাথে খিঁচুনি হয়, সাধারণত 24 ঘন্টার মধ্যে হয়, একবারই হয় এবং ইউজুয়ালি দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি থাকে। এটা কিন্তু জ্বরের সাথে খিঁচুনি বা ফেব্রাইল কনভালশন বলে। সেখানে জ্বরের কারণটাকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রথম খিঁচুনি হলে সেই ক্ষেত্রে বাচ্চাটাকে ভর্তি করে ইভালুয়েট করতে হবে এবং প্যারেন্টসের এডুকেশন এবং কাউন্সেলিং খুব জরুরি। আবার এই জ্বরের সাথে খিঁচুনি কিন্তু খুব মারাত্মক কারণে হতে পারে। একটা হচ্ছে আমাদের ব্রেইনের যে পর্দা থাকে মেনিনজেস, সেটার যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, যেটাকে আমরা মেনিনজাইটিস বলি। জ্বরের সাথে খিঁচুনির একটা মারাত্মক ইনফেকশন হচ্ছে মেনিনজাইটিস। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একদিনের জ্বর, বমি এবং তারপরেই বাচ্চাটা ঠিক কনসাসনেসটা সঠিক না, মানে লস অফ কনসাসনেস, সেটা কিন্তু আরও গুরুতর, যেটা এনকেফালাইটিস। তো এই দুইটাকে অবশ্যই মাথায় রাখতে হবে জ্বরের সাথে খিঁচুনির বেলায়। সুতরাং খিঁচুনি একটা ডেঞ্জার সাইন। জ্বরের সাথে যখনই খিঁচুনি হবে, অবশ্যই কাছাকাছি নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র আছে বা হসপিটাল আছে তার ইমার্জেন্সিতে যোগাযোগ করতে হবে। একটু জানতে চাই আপনার কাছে, যে গুরুতর জ্বর বাচ্চাদের ক্ষেত্রে এর পিছনে কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমেই আমরা বলে এসেছি যে জ্বর হচ্ছে আসলে একটি রোগের লক্ষণ বা উপসর্গ। মেজরিটি ক্ষেত্রে এটা খুব গুরুতর কিছু না, তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু জ্বর গুরুতর রোগেরও লক্ষণ হতে পারে। সেই জ্বর কোনগুলো তাহলে? একটি শিশুর জ্বর 2 সপ্তাহ পার হয়ে গেছে, প্রতিদিনই শিশুটির জ্বর আসে, অ্যান্টিবায়োটিক পেয়েছে কিন্তু জ্বরটা রেসপন্ড করছে না, জ্বর কমছে না। এর সাথে শিশুটিকে ফ্যাকাশে মনে হচ্ছে, গায়ে বিভিন্ন জায়গায় নীল ছোপ ছোপ স্পট আছে, বা শিশুটির মাড়ি ফুলে গেছে বা মাড়ি থেকে রক্ত পড়ছে, পেটে চাকা আছে। এটা কিন্তু শিশুটির রক্তজনিত একটা গুরুতর রোগের লক্ষণ হতে পারে, যেটাকে আমরা রক্তরোগ বা ব্লাড ক্যান্সার বলে থাকি। এটা একটা লিউকেমিয়া। আরেকটা হচ্ছে শিশুটির জ্বর সাথে কোনো জয়েন্ট ফুলে গেছে, একটা বা দুটা শিশুটির জ্বর আছে, গায়ে র্যাশ আছে, কোনো জয়েন্ট ফুলে গেছে, পেটে চাকা আছে। তো সেক্ষেত্রে বড়দের যেমন আর্থ্রাইটিস হয়, শিশুদেরও কিন্তু জুভেনাইল আর্থ্রাইটিস হয়, সেটাকে আমরা রিমাটোলজিক্যাল ডিজিজ বলি। সেটাও কিন্তু শিশুর গুরুতর রোগের একটি লক্ষণ। এছাড়া আরও কিছু জ্বর আছে যেখানে বলা হয়ে থাকে যখন 8 দিন বা 9 দিন পার হয়ে যায় এবং শিশুটির প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা এবং টেস্টের মধ্যে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জ্বরটিকে তখন আমরা বলি ফিভার অফ আননোন অরিজিন। তখন কিন্তু কারণ খুঁজে বের করতে হবে যে কী কারণে শিশুটির জ্বর হচ্ছে, সেটাও একটা গুরুতর জ্বরের কারণ। এছাড়া প্রথমে যে দুটো বলে আসলাম, আরও মেনিনজাইটিস এবং এনকেফালাইটিস, এই দুটো কিন্তু শিশুর গুরুতর জ্বরের লক্ষণ কারণ বা লক্ষণ হতে পারে। তো এই জ্বরগুলোতে আমরা চিন্তা করব যে আমি ফার্দার কি কি টেস্ট করব, কি কি ইভালুয়েশন করব, এবং এই শিশুগুলোকে কিন্তু হাসপাতালে ভর্তি রেখেই চিকিৎসা করতে হবে এবং ইভালুয়েশন করতে হবে।
আচ্ছা, একটু ছোট করে জানতে চাই যে আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের কথা শুনলাম বা যে কোনো ডেঙ্গি ফিভারেও কিন্তু অনেক সময় বডি এক নিয়ে প্রেজেন্ট করে, এক্ষেত্রে ব্যথানাশক ওষুধের ভূমিকাটা কতটুকু হতে পারে, আই মিন পেইন কিলার? যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেয়, জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু এনএসআইডস যেগুলোকে আমরা বলি, আইবুপ্রোফেন, এগুলোর ভূমিকা আছে। তবে এই আইবুপ্রোফেন বা ক্লোফেনাক নিয়ে একটা কথা আছে। ডেঙ্গিতে কিন্তু ক্লোফেনাক বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ দেয়া নিষেধ। সুতরাং যে কোনো ভাইরাল ফিভারে, ডেঙ্গিও একটা ভাইরাল ফিভার, যে কোনো ভাইরাল ফিভারে কিন্তু রক্তের যে অনুচক্রিকা, যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সুতরাং যে কোনো জ্বরই, সেটা ভাইরাল ফিভারই হোক বা ডেঙ্গি জ্বরই হোক, চিকিৎসকের পরামর্শ ছাড়া এই জাতীয় ওষুধগুলো, যেগুলো ক্লোফেনাক, আইবুপ্রোফেন, না দেয়াই ভালো। যদি মনে হয় যে আমার জ্বরের সাথে শিশুটির কোনো জয়েন্ট পেইন আছে বা জয়েন্ট ফুলে গেছে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা হচ্ছে প্রথম কাজ, কারণ এটা কোনো গুরুতর রোগের লক্ষণ হিসেবেও আসতে পারে। আচ্ছা, আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কথা জানলাম। একটা কাউন্সেলিং পার্টের কথা বললাম, জ্বর মানেই আতঙ্কিত হওয়ার তেমন কিছু নাই। আর হচ্ছে যে কোনো ভাইরাল ফিভারের সাথে সাথেই অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করাটাও আসলে আমাদের তথাকথিত নিয়মের থেকে একটু পরিপন্থী। আর একটা যেটা একটু জানলাম আমরা, সেটা হচ্ছে যে ভাইরাল ফিভারে এখন ডেঙ্গিটা একটু আমরা কমই পাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাহলে একটু ভালো হয়। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে প্রথমে বলবো যে শিশুর জ্বর হলে প্রথমে আতঙ্কিত হবার কিছু নেই। এক একটা মৌসুমে এক একটা জ্বর থাকে। এই সময়ের জ্বরগুলো বেশিরভাগই ভাইরাল ফিভার, যেগুলো সেলফ লিমিটিং। তবে এবারের জ্বরে শিশুর জ্বরের তাপমাত্রাটা অনেক বেশি হচ্ছে, যেটা একটা ভয়ের কারণ হতে পারে। তবে ভয় না পেয়ে বাসায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যান, এবং প্রাথমিক চিকিৎসায় জ্বরের ওষুধ হিসেবে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ব্যবহার করুন। এনএসআইডস, আইবুপ্রোফেন, ক্লোফেনাক জাতীয় ওষুধ না। এছাড়াও যে প্রাথমিক চিকিৎসাগুলো আগে বলে আসলাম সেগুলো দিন। জ্বরের 3 দিনের মধ্যে যদি অন্য কোনো লক্ষণ দেখা দেয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হন। 3 দিন পর যদি জ্বরটা কমে যেতে শুরু করে তাহলে বাসায় চিকিৎসা কন্টিনিউ করে যান। আর চিকিৎসকের কাছে যখন আসবেন, চিকিৎসক যেটা মনে করবেন সেটাই অনুযায়ী উনি চিকিৎসা দিবেন। আর আসছে ডেঙ্গির সময় কিন্তু, সুতরাং আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। আপনার বাড়ির আশেপাশ পরিষ্কার রাখুন। আর আমাদের চিকিৎসকদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে কাউন্সেলিং। একজন প্যারেন্টস যখন 105 বা 106 জ্বর নিয়ে শিশুটিকে নিয়ে চেম্বারে আসে, তখন তার দুশ্চিন্তাটা কমানোটা কিন্তু একটা কাজ। তাকে বলতে হবে যে ভয়ের কিছু নেই, বাড়ি চলে যান, ঠিক হয়ে যাবে। 5 দিন পরে আসলো, আমি মনে করছি না যে এখন ভাইরাল ফিভার, তবে একটু টেস্ট করা দরকার। একটু টেস্ট কেন করছি, কি মনে করে করছি জানিয়ে নিলে ওনার জন্য একটা স্বস্তি পাওয়া যায়। অ্যান্টিবায়োটিক স্টার্ট করছি, অ্যান্টিবায়োটিক্স কেন, কি চিন্তা করে স্টার্ট করছি সেটাও বলে নিলে ভালো হয়। আর অভিভাবকদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক স্টার্ট না করাই ভালো। অনেক চিকিৎসক আছে এখন, শিশু চিকিৎসক। আপনার শিশুটির জ্বর যদি 3 দিন পার হয়ে যায়, শিশু চিকিৎসকের শরণাপন্ন হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি শিশুর জ্বর সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।